প্রতি রাতের মতোই খুলনার নাগরিকদের হাসি কান্না দুঃখ দুর্দশা সকল কিছু নিয়েই নাগরিকদের ভাবনা নিয়ে নাগরিক ফোরামের পক্ষ থেকে নাগরিক ফোরামের আয়োজনে নাগরিক ভাবনা আপনাদের সামনে কেটিভির মাধ্যমে প্রচারিত হচ্ছে। আজকে কেটিভির স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সামনে, আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার বাম পাশে রয়েছেন খান হাবিবুর রহমান, লাইসেন্স অফিসার এবং ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ড, খুলনা সিটি কর্পোরেশন খুলনা। সাথে সাথে রয়েছেন অ্যাডভোকেট সুনীল চন্দ্র দাস, সভাপতি 23 নম্বর ওয়ার্ড, নাগরিক ফোরাম। আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, সমন্বয়কারী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, এবং তার পাশাপাশি ডান পাশে রয়েছেন মোহাম্মদ জামাল মোড়ল, সাধারণ সম্পাদক 23 নম্বর ওয়ার্ড, নাগরিক ফোরাম। শুধু দর্শক, আমরা চলে যাই এবার মূল পর্বে। আমরা নিশ্চয়ই এতদিন ধরে দেখে আসছি এবং শুনে আসছি যে খুলনার নানা সমস্যা নিয়ে নাগরিক ফোরাম তাদের কথা বলে আসছে এবং বিভিন্ন সুশীল সমাজের মানুষ নাগরিক ফোরামকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নাগরিকদের চিন্তা ভাবনাগুলোকে তুলে আনার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অতিথিবৃন্দ আপনাদের সামনে খুলনার নানা সমস্যা সেগুলোকে তুলে আনবেন, সমাধানের উপায়গুলো বলবেন, আগামী নেতৃত্বের কাছে প্রত্যাশাগুলো তুলে ধরবেন। আমরা চলে যেতে চাই প্রথমে খান হাবিবুর রহমান এর কাছে। খান হাবিবুর রহমান, আপনি তো খুলনা সিটি কর্পোরেশনের একজন লাইসেন্স অফিসার। আপনার কাজ আমরা যতদূর জানি যে যানবাহনের লাইসেন্স এবং খুলনার যাবতীয় শুধুমাত্র যানবাহন নয়, ট্রেড লাইসেন্স জাতীয় যে কাজগুলো আছে সবগুলোই আপনার আর দায়িত্বে পড়ে বা এখতিয়ারে আছে। তো এই লাইসেন্সের ক্ষেত্রে, লাইসেন্স নেবার ক্ষেত্রে নাগরিকরা নানা সময় যে হয়রানির কথা বলেন, আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখে থাকি যে নাগরিকরা হয়রানি হচ্ছেন, অথবা অতিরিক্ত লাইসেন্স দেবার কারণে যানবাহনের, বিশেষ করে অতিরিক্ত লাইসেন্স দেবার কারণে নগরবাসী একেবারে অতিষ্ঠ হয়ে উঠছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। নাগরিক ফোরামের সদস্য সচিব জনাব ইকবাল হোসেন তুহিন ভাই, আপনি যে কথাটি বলেছেন, আমি মূলত লাইসেন্স অফিসার ট্রেড এই পদেই চাকরি করছি। তারপরও ওই যানবাহনের ইজিব্যাগ সংক্রান্ত অভিযানও যেহেতু একই লাইসেন্স, সেহেতু এ কার্যক্রমের সাথে আমিও সম্পৃক্ত থাকি। প্রথমে আমি বলবো যে ট্রেড লাইসেন্সের যে বিষয়গুলো আপনি বলেছেন, যে অনেক সময় মানুষ ব্যবসা বাণিজ্য করতে গেলে যে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, এই ট্রেড লাইসেন্স নিতে গেলে যে ভোগান্তির শিকার হয়, তাদেরকে সময় মতো দেওয়া হয় না। যেমন একটি লাইসেন্স যদি আমরা সাধারণত আজকে আপনি দেন, তাহলে একদিন পরেই আমরা এটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনার এই কথাটি অবশ্যই যৌক্তিকতা আছে। এই বিগত 5ই আগস্টের পূর্বে এই শাখায় যে ভোগান্তি ছিল, এটি আমি 5ই আগস্টের পরে আমি লাইসেন্স অফিসার ট্রেড হিসাবে আমি যোগদান করি। আমি এখানে যোগদানের পর আমি এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য স্বার্থে আমি প্রত্যেকটি আমার 31 ওয়ার্ডে আমাদের যে পরিদর্শকরা কাজ করেন, এই পরিদর্শকদের আমি দায়িত্ব পেয়েই মিটিং করি তাদের নিয়ে। তো আমি যে মিটিং করে যখন বললাম যে বিগত সময়ে যে অবস্থান হয়েছে, এখানে লাইসেন্স নিতে এসে যে ভোগান্তির শিকার হয়, তারপরে অনেক সময় ভিন্ন চিন্তার কারণে তাদেরকে ঘোরানো হয়, এটি আমি আর দেখতে চাই না। তখন আমাদের সব পরিদর্শক নিয়ে এবং আমাদের এখানে মিটিং করি, এবং এখানে মিটিং করে আমি বিশেষ করে এই নির্দেশনা দেওয়ার পরে আপনি জেনে থাকবেন, আপনি আমাদের ইকবাল হোসেন তুহিন, আপনি নাগরিক ফোরামকে যেভাবে 31 ওয়ার্ডে যে কার্যক্রম পরিচালনা করছেন, সেখানে আপনার কাছে অবশ্যই মানুষের ভোগান্তির কথা আসে বা আসবে। তো 5ই আগস্টের পর যে ভোগান্তিটা অনেকাংশে কমেছে, এখন যে নেই তা বলবো না, কিঞ্চিত থাকতেও পারে। তবে আগে যে একটি লাইসেন্স দিয়ে দীর্ঘ সময় বলা হতো, অনেক দিন পরে দেওয়া হতো, একটি নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যে বিলম্ব হতো বা ভিন্ন কারণে যে অনেকে ঘোরানো হতো, সেই বিষয়টি এখন আর নাই। যদি এ ধরনের কোনো অভিযোগ থাকে, তা সরাসরি আমার সঙ্গে কথা বললে আমি আশা করি এর সমাধান অবশ্যই এটা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেলেন এবং জানতে পেলেন যে যদি কোনো লাইসেন্স প্রাপ্তিতে বা লাইসেন্সের ক্ষেত্রে কোনো
অনিয়ম দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্স অফিসারের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এটির সমাধান পাবেন। আমি আরেকটি প্রশ্ন, সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে আপনি তো এখন একজন ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলর, একটি ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। এই যে সিটি কর্পোরেশনের দায়িত্ব এবং কাউন্সিলরের দায়িত্ব, এই দুটি দায়িত্বের মধ্যে কোনটিতে আপনি বেশি কমফোর্ট ফিল করছেন? ধন্যবাদ তুহিন ভাই। আমি আসলে এই দুটাতে কমফোর্ট ফিল করছি। কারণ কি, আমার চাকরি শুরু থেকেই আমি একটি জিনিস চিন্তা করি, আমি ঠিক 9টা 5টা অফিস করার চেষ্টা করি। আমার একদম চাকরি শুরু থেকেই আমি নির্দিষ্ট সময় অফিসে যাই এবং নির্দিষ্ট সময় অফিস ত্যাগ করি। এবং আমার যখন কাজের ভিড় থাকে, লাইসেন্স যখন জুলাই মাসে নবায়নের সময় হয়, তখন আমার মাগরিব পর্যন্ত আমরা অফিস করি, মাগরিবের পরেও অফিস করি। তো সেটাও আমার কাছে, যেহেতু এটা নাগরিক সেবা, যে কারণে যাতে কেউ ভোগান্তি না হয়। আপনি জানেন যে জুলাই মাস পড়লেই এই লাইসেন্স নবায়ন করে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে তাদের ইনকাম ট্যাক্স, ভ্যাট এইগুলো দিয়ে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে তাদেরকে কাজ করতে হয়। কাজ করতে গেলে তাদের নবায়নকৃত লাইসেন্স না দিলে তারা টেন্ডারে অংশ নিতে পারে না। সে কারণে তারা এই লাইসেন্সটা নেওয়ার জন্য দ্রুত আশা করে। এবং আমরা অন্তত মাগরিবের পরও রাত 7-8টা পর্যন্ত আমরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমরা কাজ করে থাকি। তো আমি যেমন এটাও কমফোর্ট ফিল করি, আমি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব নেওয়ার পরে আমি চেষ্টা করছি এবং ওখানে আমি খুব কমফোর্ট ফিল করছি এ কারণেই যে নাগরিকরা বিভিন্ন তাদেরকে নাগরিক যে অধিকারগুলো আছে তাই নিয়ে আমার কাছে আসে। কাউন্সিলের দায়িত্ব পালন করতে যে আপনার কোনো বাধা বা কোনো প্রেশার আপনি কি পাচ্ছেন? না না না, আমি এখন আমাদের পাচ্ছি না। আরেকটি প্রশ্নে চলে যেতে চাই। দর্শক আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছেন, সেটি হচ্ছে যে খুলনা শহরে লাইসেন্স বিহীন কতটি যানবাহন রয়েছে, বিশেষ করে ইজি বাইক, এবং লাইসেন্স প্রাপ্ত কতগুলো রয়েছে, সংখ্যাটি কি আপনি এই মুহূর্তে দর্শকদের জানাতে পারবেন? ঠিক, ধন্যবাদ তুহিন ভাই। ইজি বাইকের সংখ্যা 8,000-এর সামথিং কম, অল্প 8,000-এর সামান্য কিছু কম, 7,898 সম্ভবত এরকমই হবে। তা ধরে নেনি 8,000 প্রাপ্ত, আবার লাইসেন্স প্রাপ্ত। এবং বিগত এই লাইসেন্সটা দেওয়া হয়েছিল এই 5ই আগস্টের আগে যে প্রশাসন ছিল, সেই তৎকালীন সময় লাইসেন্স, নতুন কোনো লাইসেন্স, না নতুন কোনো লাইসেন্স দেওয়া হয়নি। খুলনা শহরে বর্তমানে আপনারা যে এই যে যানবাহন তদারকি করেন, সেক্ষেত্রে কত লাইসেন্সবিহীন যানবাহন অর্থাৎ ইজি বাইক চলছে বলে আপনার ধারণা? হ্যাঁ, এটা ঠিক বলছেন। এই লাইসেন্সবিহীন এই যে ইজি বাইকের সংখ্যা আমরা প্রায় 30-35 হবে বলে আমাদের ধারণা। দর্শক, আপনারা শুনলেন যে লাইসেন্সবিহীন ইজি বাইক খুলনা শহরে 30 থেকে 35 হাজারের মতো রয়েছে, যেটি আমাদের খুলনা শহরের যানজটের অন্যতম একটি কারণ। এটির ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশা করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা চলে যেতে চাই এই মুহূর্তে মোহাম্মদ জামাল মোরলের কাছে, সাধারণ সম্পাদক 23 নম্বর ওয়ার্ড, নাগরিক ফ্রম। একটি কথা বলবো, ইতিমধ্যে অবৈধ ইজি বাইক যাতে শহরে চলতে না পারে সেক্ষেত্রে আমাদের সাধারণ সভায় আলোচনা হয়েছে এবং আলোচনার পরে আপনারা জানেন যে আমরা অভিযান দিয়েছি এবং অভিযানে অবৈধ যে ইজি বাইক যারা চলছে এবং কেএমপির সহযোগিতায় সিটি কর্পোরেশন কেএমপিকে সঙ্গে নিয়ে আমরা অবৈধ ইজি বাইক আটক করে তাদের জরিমানা আওতায় নিয়ে আসছি এবং এই কাজ কাজ চলছে। আপাতত কিছুদিন বন্ধ আছে। আপনি জানেন যে আমাদের প্রশাসক মহোদয় ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে, নতুন একজন আসছে। আমরা চেষ্টা করছি আমরা পুনরায় আবার যারা অবৈধ ইজি বাইক যে কারণে মানুষের ভোগান্তির শিকার, যে দুর্ঘটনার শিকার হচ্ছে এবং ব্যাপক আকারে যে এখানে চলাচল করছে, এটা সিটি কর্পোরেশন অবহিত আছে এবং নাগরিকদের যে দুশ্চিন্তার কারণ এটি আমরা অবহিত আছি বলেই কিছুদিন আগে আমরা দীর্ঘ সময় আমরা অভিযান দিয়েছি। আপনারা দেখতে পাবেন যে অভিযান দিয়ে আমরা অনেককে আটক করে জরিমানা আওতায় নিয়ে আসছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি এবং পুনরায় আমরা আবার এই অভিযানের দিকে যাব ইনশাআল্লাহ। আপনাকে আমরা আবার আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই জামাল মোরলের কাছে। জামাল মোরল, আপনি তো নাগরিক নেতা হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবতে, আপনি একটি পরিচিত মুখ খুলনা শহরের। আপনার কাছে মনে হয় কি যে খুলনা শহরে প্রধানতম কি সমস্যাটি রয়েছে যেটি নাগরিকদের জন্য খুবই অসহনীয় অবস্থায় রয়েছে? ধন্যবাদ জানাই নাগরিক ভাবনা যে কেটিভির সদস্য সচিব আমাদের তুহিন ভাইকে।
বিশেষ করে বর্ষাকালীন সময় শহর একদম জলাবদ্ধতা হয়ে যায়, সামান্য বৃষ্টি হলেই শহর পুরো পানিতে। বিশেষ করে রয়্যালের মোড়, শান্তিধাম মোড়, এই এলাকাগুলো বাদেও শহরে বিভিন্ন রোডে পানি উঠে যায়। এটা দীর্ঘদিন ধরে আমরা শুনছি যে এর বিভিন্ন বাজেট নির্ধারিত হয়, কিন্তু কোনো কাজ সেভাবে হয় না, বা বিভিন্ন বছর যায় কিন্তু জলাবদ্ধতা ওইভাবেই থাকে। প্রধানতম সমস্যা জলবদ্ধতাকে আপনি দেখছেন। আচ্ছা, জামাল বলুন, আপনার কাছে আরেকটি প্রশ্নতে যেতে চাই। ধরুন এই জলাবদ্ধতা নিয়ে খুলনার একটি প্রধানতম সমস্যা হিসেবে আপনি চিহ্নিত করেছেন। আপনাকে যদি আগামী খুলনার নেতৃত্বে খুলনার মানুষ দেখতে চায়, আপনি কি কি বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণ করবেন? বিশেষ করে আইন শৃঙ্খলা তো অবশ্যই, যে আইন শৃঙ্খলাকে উন্নতি করার পাশাপাশি রাস্তাঘাট যেগুলো সেগুলো কমপ্লিট করা এবং ড্রেনের ব্যবস্থা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এটাই আমার প্রথম। খুলনাবাসী তো এখন যেটা বলে আতঙ্কের নগরী, এই ব্যাপারে কি আপনার কি? হ্যাঁ, এই শহর তো এখন প্রচণ্ডভাবে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। বিশেষ করে মাদক ব্যবসার সাথে যারা জড়িত, তারা এই ঘটনার সাথে জড়িত। বিশেষ করে আমরা প্রশাসনের সাথে বিভিন্ন সময় কথা বললে তারা বলে এটা মাদকের সাথে সম্পৃক্তরাই এই শহরে এই আইন শৃঙ্খলা অবনতি করছে। আপনাকে যদি বলা হয় যে খুলনার এই আতঙ্কের নগরী থেকে খুলনাকে একটি শান্তিময় শহর হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? প্রথম অবস্থায় যারা এই মাদকের সাথে জড়িত তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া, পাশাপাশি এদেরকে সচেতন করে একটা জায়গায় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অন্য পেশায় নিয়ে যাওয়া, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে। খুলনা শান্তিপ্রিয় মানুষ, খুলনার মানুষ শান্তিতে থাকতে চায়, খুলনার জনগণ শান্তিতে বসবাস করতে চায়, শান্তিতে ঘরে ফিরতে চায়, এই প্রত্যাশা আমাদের সকলেরই। আমরা এই পর্যায়ে চলে যাব অ্যাডভোকেট সুনীল চন্দ্র দাস আপনার কাছে, সভাপতি 23 নম্বর ওয়ার্ড নাগরিক ফ্রম। আপনি একজন আইনবিদ হিসেবে খুলনাতে দীর্ঘদিন সুপরিচিত একটি মুখ। আইনের কোন ব্যত্যয়ে আসামিরা বিভিন্ন সময় ছাড়া পেয়ে যায়, এটি একটু যদি দর্শকদের বলেন, দর্শকরা উপকৃত হবেন। যেহেতু আইনের অনেক বিষয় রয়েছে, যে যদিও আমাদের দেশের আইন প্রচলিত যে আইনগুলো রয়েছে এটি সংস্কারের জন্য আপনারা কথা বলছেন, বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন, আমরা বলি যে আইন যেমন রয়েছে আইনের ফাঁকও রয়েছে। এই কথাটি কিন্তু একটি সর্বজন বিদিত একটি কথা, যদিও আপনারা আইনবিদ হিসেবে এটাকে কিভাবে দেখবেন আমরা জানি না, কিন্তু দর্শকের একটি প্রশ্ন রয়েছে যে যেহেতু আমাদের এখানে প্রথিতযশা আইনবিদগণ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, তাদের মাধ্যমেই দর্শক জানতে চান। দর্শকদের প্রশ্ন এটি যে আইন যেমন রয়েছে আইনের ফাঁকও রয়েছে, এই ফাঁক দিয়ে যখন একজন দণ্ডপ্রাপ্ত আসামি বেরিয়ে যাবার চেষ্টা করা হয়, সেটিকে আপনারা কি দৃষ্টিতে দেখেন? এই ক্ষেত্রে আইনের প্রয়োগ কি আরো কঠোর হওয়া দরকার কিনা, বা আইন সংস্কারের প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ তৈন ভাই। আমি নাগরিক ক্রমে আছি প্রথম থেকেই, আগে আইন বিষয়ক সম্পাদক ছিলাম, বর্তমানে সভাপতি 23 নম্বরে। আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, প্রশ্নটা আমরাও চিন্তা করি, কারণ পুরো বিচার বিভাগটা যদি পূর্ণ স্বাধীনতা পায়, আইন শৃঙ্খলা উন্নতি হয়, এই সমস্যাটা থাকতো না। আইনের কোনো আজকে ব্যত্যয় নেই, আমার আইন তো তার ধারণা নিজস্ব গতিতে চলছে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? কেন আমরা এটাকে একটি সুশৃঙ্খল পন্থায় আনতে পারছি না? বিচার বিভাগ পুনর্গঠনের চেষ্টা হয়েছে, বিচার বিভাগ আবার ঢেলে সাজানোর কথা আমরা বারংবার বলছি এবং আপনাদের পক্ষ থেকেও আসছে, কিন্তু অদৃশ্য কোনো এক সুতোয় বাধা রয়েছে। আপনার কথা যেটা বুঝতে পারছি, যে অদৃশ্য সুতোয় বাধার কারণেই যে দল যখন আসে সে তাকে সেইভাবে ব্যবহার করবার চেষ্টা করছেন। আমরা সেই লাল সুতার দৌরত্ব বলেন বা সেই সুতোর দৌরত্ব বলেন, এই সুতোর থেকে বেরিয়ে আসতে চাই, এটি তো কথা। আমরা বেরিয়ে আসতে চাই। আমরা পাবলিক যারা আছি, সাধারণ যারা আছেন, প্রথম তো আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে, ঠিক করতে ব্যক্তি হবে। মানুষ হিসেবে নিজেকে, নিজের বিবেককে এবং নিজের আশেপাশের পরিবেশকে, নিজের শহরকে আগে ঠিক করতে হবে, তাহলে আমার সমাজ দেশ ঠিকভাবে চলবে, সুষ্ঠু মতো ঠিক মতো চলবে। এখন আমাদের যে অবস্থা এখন চলতেছে, এখন কেন, আমাদের তো আপনি স্বাধীনতার পরের থেকেই দেখতেছি যে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি, অনেক কিছু করার চেষ্টা করি,
কিন্তু কোনোটাই তো সাকসেসফুল হইতে পারতেছে আপনার না। কি মনে হয় যে আমরা যে যে পথে আমাদের দেশের প্রচলিত যে আইনের ধারাগুলো রয়েছে সেই ধারায়, যেমন আমরা অনেকেই বলতে শুনি যে এটি হচ্ছে সেই ব্রিটিশ আমলের আইনের কিছু অংশ রয়েছে, খুব কি সামান্য কিছু কাটছাট করে তারপরে স্বাধীনতার পরে আইনগুলোকে সংবেশিত করা হয়েছে এবং আমাদের সংবিধান রচিত হয়েছে। সংবিধানের এখন অনেকবার কাটছাট করে করতে 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 আমরা একটি পর্যায়ে এসেছি। বিগত 5ই আগস্টের পরবর্তী সময় বলা হয়েছিল সংবিধানকে পুরো ছুঁড়ে ফেলে দিতে হবে, এটা করতে হবে, অনেক নানাবিধ কথা এসছে। এটা দর্শক থেকে কথা এসছে, আমাদের নাগরিক হিসেবে কথা এসছে, হতেই পারে। বাংলাদেশের যে কোনো নাগরিকের এই কথা বলার অধিকার আছে, তিনি কথায় বলতেই পারেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সংবিধান আছে সেই সংবিধান থেকেই কি আমরা পূর্ণভাবে বিচার পাচ্ছি? এই সংবিধান অনুযায়ী যদি বিচার পাইতাম তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। সংবিধানে কাটছাট হয়েছে, আরও হবে, এবং ব্রিটিশ আইন যেটা রেখে গেছে সেই আইনই চলতেছে, সেকশন সাবসেকশন কিছু পরিবর্তন হয়েছে। ঘটনা হয়েছে আমাদের যে দেশের প্রচলিত যে একটা সামাজিক ব্যাপার আছে সেই অনুযায়ী কিন্তু আইন খুব কম আছে। আমাদের দরকার আমাদের দেশের আমাদের মতো আইনবিদরা, করে। হ্যাঁ আমাদের মতো করে আমাদের দেশের আইনবিদরা যারাই সংসদে যাবেন ওনারা বসে ঠিক করা উচিত যে আমাদেরও তো প্রচলিত কিছু জিনিস আছে, এটার উপর নির্ভর করে সংশোধন করা। ধন্যবাদ অ্যাডভোকেট সুনীল চন্দ্র দাস। আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা চাইবো যে আগামীতেও আপনাদের মতো আইনবিদদের পরামর্শ মোতাবেক সকল আইনের কালাকানুনগুলো বাতিল হয়ে নতুন করে আইনের সংশোধনী আসবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা চলে যেতে চাই আর একজন প্রথিতযশা আমরা আইনবিদের কাছে, যিনি খুলনার সবচেয়ে পরিচিত মুখ এবং সকল আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করে থাকেন, অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, সমন্বয়কারী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। মঈন ভাই, আপনি শুনছিলেন এবং আইনবিদ হিসেবে আমি এর সাথেই সংযুক্ত করে চলে আসতেছি যে আইনবিদ হিসেবে এবং আপনি মানবাধিকার নিয়ে কাজ করে থাকেন, আইনের কোন কোন ধারা থেকে মানবাধিকার লঙ্ঘিত হয় এবং মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করে থাকেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্যে এবং আপনার সঞ্চালনার জন্যে বা মডারেটর হিসাবে আপনার উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আসলে মূল বিষয়টা কি, আমরা মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধ দুইটা জিনিসকে গুলিয়ে ফেলি। মানবাধিকার লঙ্ঘন এক জিনিস আর অপরাধ হচ্ছে একটা জিনিস। মানবাধিকার লঙ্ঘন করে একমাত্র রাষ্ট্র, আর মানুষ মানুষের বিরুদ্ধে অপরাধ করে। এই দুইটা জিনিস যখন আমরা আবার এটা আমরা দর্শক শুনতে চাই, মানবাধিকার লঙ্ঘন করে একমাত্র রাষ্ট্র। দর্শক আমরা আবার শুনি। আমরা একটু ব্যাখ্যা করে আমি আপনাকে জানাচ্ছি যে মানুষ মানুষের বিরুদ্ধে অপরাধ করে, আমাদের সংবিধান আমাদের আইন সেই অপরাধের জন্যে তার পানিশমেন্টের ব্যাপার আছে, তার মামলা করার অধিকার আছে, আইনগত অধিকার আছে, সব রকম অধিকার রাষ্ট্র দিয়ে দিয়েছে। মৌলিক অধিকার কিন্তু এটা আমাদের সংবিধানের 3টি অধ্যায় অর্থাৎ 26 থেকে 47 পর্যন্ত মৌলিক অধিকার, তার মধ্যে আইনগত অধিকারের কথা বলা আছে। সে আইনগত অধিকার পাবে, তার নিরাপত্তার বিধান দিবে রাষ্ট্র। রাষ্ট্র কীভাবে দিবে? রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে এখানে, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। এই 3টে বিভাগ হচ্ছে রাষ্ট্রের সবথেকে উল্লেখযোগ্য বিভাগ। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসনিক বিভাগ, এই 3টে বিভাগ এই করবে। এখন রাষ্ট্রের এই অর্গানগুলোর মধ্যে হচ্ছে থানা একটা বিষয়, আর একটা হচ্ছে আদালত। যদি একটা অপরাধ হওয়ার পর সে আইনগত সহযোগিতা পেল না, বা যিনি মারা গেলেন বা যার উপর নির্যাতন হলো তার পরিবার আইনগত অধিকার নিতে পারলো না, তাহলে সেই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। অর্থাৎ তার পাওয়ার অধিকার রাষ্ট্রীয়ভাবে সংবিধান মোতাবেক, কিন্তু সে অধিকারটা পেল না, সেই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হলো। মানবাধিকার লঙ্ঘন কে করলো? তার পাওয়ার কথা ছিল রাষ্ট্র থেকে, রাষ্ট্র দিতে পারলো না, তাহলে সেই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এবং আপনারা বুঝে নেবেন এবং বুঝতেও পারছেন যে অ্যাডভোকেট মমিন সাহেব খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন। আমরা তার কাছ থেকে আরো একটু শুনতে চাইবো এই বিষয়টি। হ্যাঁ, তো রাষ্ট্র এই ক্ষেত্রে যেহেতু পেল না, রাষ্ট্র পরোক্ষভাবে মানবাধিকার লঙ্ঘন করলো, মানুষ মানুষের বিরুদ্ধে অপরাধ করে। এটা হচ্ছে মূল বিষয়। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, অ্যাডভোকেট সুশীল বাবু অত্যন্ত বিজ্ঞ আইনজীবী, তার কাছে প্রশ্ন করেছিলেন যে আদালতে মামলা চলাকালীন সময় আসামিরা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। দেখেন, একটা মামলা প্রমাণ করতে গেলে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি থাকে। অর্থাৎ প্রথম হচ্ছে মামলার যে অভিযোগটা দেওয়া হয়
এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওইটার উপর নির্ভর করে, একটা অভিযোগের উপর নির্ভর করে কিন্তু মামলার ট্রায়াল হয় বা তদন্ত হয় এবং বিভিন্ন কার্যক্রম অভিযোগের হয়। ভিতরে তাহলে হ্যাঁ, ফাঁকফোকর থেকে ফাঁকফোকর এই প্রথম স্টার্টিংয়ে যদি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মামলার দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায়। এক, দুই নম্বর হচ্ছে একটা মামলা প্রমাণ করতে গেলে কয়েকটা ধাপ সমন্বয় থাকতে হবে। যেরকম রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী থাকেন, মামলা প্রমাণের জন্য, মামলা সাক্ষী আদালতে উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী থাকে এবং আদালত শুধু শুনবে, নোট করবেন এবং উভয় পক্ষের জেরা, জবানবন্দি, মামলার এজাহার, চার্জশিট, যদি মেডিকেল থাকে মেডিকেলের ওপর নির্ভর করে তারপর একটা মামলার রায় দিতে হয়। এখানে আদালত সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না যে আদালত সঠিকভাবে বিচার করতেছে না, এইটা কোনোভাবেই বলা যাবে না। আদালত বিচার করে কিন্তু আইনের বিচার আইনের করে, ধারায়। আইনের বিচার করেন, নট হচ্ছে পারিপার্শ্বিকতা বা মানে আবেগে কোনো বিচার কিন্তু আদালত করে না। এটা মনে রাখতে হবে যে মামলা প্রমাণের ক্ষেত্রে আদালতের চেয়ে একজন বাদী, সাক্ষী এবং অন্যান্য যেরকম তদন্তকালীন সময় পুলিশের ভূমিকা, তারপর যদি চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে একজন মানুষ একটা রেপ ধর্ষণের শিকার হলো, হসপিটালে গেল, পুলিশ বিশেষ করে ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে নো সাইন অফ রিসেন্টলি সেক্সুয়াল অফেন্স, মানে রিসেন্টলি সেক্সুয়াল অফেন্স, এটা এইভাবে হচ্ছে রিপোর্টটা দেয়। তাহলে এটা কি হলো? যদি বাদীপক্ষের আইনজীবী হয়ে থাকে তাহলে উনি বলবেন যে স্যার হয়েছে তো, রিসেন্টলি না হোক হয়েছে তো, আর আসামি পক্ষ আইনজীবী বলবে স্যার 2 দিন আগের ঘটনা না বা 1 দিন আগের, এটা রিসেন্টলি তো হয় নাই, তার মানে এটা এইভাবে, মানে এই যে সূক্ষ্ম বিষয়গুলো, এইটা কিন্তু একটা মামলা প্রমাণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আরেকটা বিষয় দেখেন যে একটা প্রবাদ আছে, জাস্টিস দিলে জাস্টিস ডিনায়, বিলম্ব বিচার ন্যায় বিচারের পরিপন্থী বা ন্যায় বিচার বিঘ্নিত ঘটে, বিলম্ব বিচার। আমাদের দেশের আইনের যে বিষয়গুলি, বিশেষ করে সিআরপিসির এক সময় 340-এর ডি ধারায় ছিল কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। নিষ্পত্তির একটা ম্যাজিস্ট্রেট কোর্ট কত দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবে, অথবা জজ কোর্ট 270 দিন, সম্ভবত ভুলে গেছে অনেক দিনের, 270 দিনের মধ্যে শেষ করবে। দেখেন 270 এইটা দিনের কিন্তু, মধ্যে। হ্যাঁ, কিন্তু এইটা পরবর্তীকালে সম্ভবত এরশাদ সাহেব যখন ক্ষমতায়, ওই সময় সিআরপিসির এই সেকশনটা অমিট করে দেওয়া হয় এবং এইটাকে আজীবন, মানে কোনো টাইম টেবিল নাই, টাইম টেবিল না থাকার কারণেই কিন্তু মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। যখনই মামলা বিলম্ব হবে তখনই সাক্ষীরা কনভিন্স হওয়ার ব্যাপার থাকে, তাদের কনভিন্স করার, টাকা পয়সা দিয়ে হোক, কান্নাকাটি করে হোক, একটা কনভিন্স করার, আপনার ঘা থাকবে এখন, আপনি 10 বছর পর আপনার ঘা বা 5 বছর পরে এই ঘা কিন্তু আপনার আর মালুম হবে না বা এইটা ভুলে যাবেন আপনি। ঠিক এইভাবে হয় এবং সাক্ষী যখন আদালতে আছে, এক সময় দেখা যেত যে সাক্ষী আদালতে আসলে তারা 2 বছর বা 3 বছর আগের ঘটনা, তার কিন্তু কোনো কিছু মনে থাকে না, কোনো কিছুই মনে থাকে না। যিনি এজাহারকারী তারও কোনো কিছু মনে থাকে না। তাদের পিপি সরকারি কৌশলী যারা থাকেন তাদের দায়িত্ব হচ্ছে তাকে একবার মনে করাই দেওয়া, অর্থাৎ সিডি, মামলার কেস রেকর্ড, যেটা কেস রেকর্ড বার করে সেই সাক্ষী এর আগে কি বলেছে পুলিশের কাছে 161-এ সেইটা, অথবা 164-এ যদি সে মানে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়ে সে কি বলেছিল, কোন তারিখ, মানে একটা মামলা প্রমাণ করতে গেলে কি লাগে, তারিখ, ঘটনাস্থল, সময়, এইগুলো লাগে, এইগুলো তাকে পড়াই দিতই। কিন্তু বর্তমান সময়ে বা এই দীর্ঘদিন আমরা দেখেছি যে এই ধরনের একটা সিডি ধরাই দেয়, আপনি সাক্ষী দিয়ে, এটা মানে দায়িত্ব মামলা প্রমাণের ক্ষেত্রে এইটাও কিন্তু একটা, এইটাও কিন্তু একটা, ভুলে যায়। এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে সরকারি যারা, আমি সবার কথা বলবো না, আবার মানে আমার ওপর আন্দোলন আরম্ভ করে দিবে, সরকারি দায়িত্ব যারা পালন করেন, অর্থাৎ মানে পিপি বা এপিপি যারা দায়িত্ব পালন করেন, তাদের কিন্তু খুব গুরুত্বর একটা মানে 9টা বা 9:30 যখন সাক্ষী আসবে তখন তাকে ফার্স্ট টাইমে একটা ব্রিফিং দেওয়া যে আপনি আদালতে এই কথাগুলো আগে বলেছেন, এইটাই আপনি বলবেন, তারিখগুলো মনে করাই দিয়া, এটা কিন্তু করা হয় না। এই কারণে অ্যাডভোকেট মমিনুল ইসলাম, দর্শক আপনারা শুনছিলেন যে আইনের ফাঁকফোকর নয়, মামলার আবেদন বা মামলার যে আবেদন পত্রটি আমরা প্রথমে করে থাকি তার ভিতরে অনেক ব্যত্যয় থাকে এবং যে সুবিধাগুলো প্রতিপক্ষ পেয়ে থাকেন। আমরা অ্যাডভোকেট মমিনুল ইসলামের কাছে আরেকটি বিষয় জেনে আমরা অন্যদিকে যাব, সেটি হচ্ছে মানবাধিকার কর্মী হিসেবে খুলনাতে
মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন একটি ঘটনার নজির, এবং তার থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন এবং খুলনাবাসীকে জানাতে চান যে হ্যাঁ, এ ধরনের মানবাধিকার লঙ্ঘন হলে তার যথাযথ শাস্তি রয়েছে, শাস্তির প্রয়োগও রয়েছে, এই বিষয়টি খুলনাবাসীকে জানাবেন এবং আগামী নেতৃত্বের কাছে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্যে। আসলে আমি আগেও বলেছি যে মানবাধিকার লঙ্ঘন আর অপরাধ দুইটা হচ্ছে ভিন্ন জিনিস। মানবাধিকার লঙ্ঘন করে রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করে, এইটা চোখে দেখা না গেলেও অনেক সময় অনুমান করা যায় যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে আপনি দেখেন যে বিগত 3-4 মাস খুলনার বিভিন্ন নদীতে, বিশেষ করে খুলনার রূপসা নদী, বিভিন্ন নদীতে অজ্ঞাতনামা লাশ ভেসে আসে। এখন অজ্ঞাতনামা লাশ কিন্তু শনাক্ত করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করার সিস্টেম আছে, অর্থাৎ তার আঙুলের ছাপ নিয়ে, ওই মৃত ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে তাকে মানে প্রযুক্তি ব্যবহার করে তার আইডি কার্ড বার করা যায়, তার নাম ঠিকানা বার করা হয়। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যে মানে যে ডিপার্টমেন্টগুলো এই কাজগুলো করবে তা এই লাশের প্রায় 36 থেকে 50 জন এইরকম সম্ভবত লাশ ভেসে আসছে, 50-এর মতো কাছাকাছি ভেসে আসছে, কিন্তু এর অর্ধেকের মতো লাশ শনাক্ত হয় নাই। যখনই একটা লাশ শনাক্ত হবে না, অর্থাৎ সে তো মনে করেন দূরের কোনো নদীতে তাকে ফেলাই দেওয়া হয়েছে ওই এলাকার, এই লাশ ভাসতে ভাসতে রূপসা নদীতে চলে আসছে, রূপসা নদীতে চলে আসলো, তাহলে তার যদি শনাক্ত করা না যায় তাহলে পুলিশ কিভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদ্ধার করবে? শনাক্ত মানে ওই আধুনিক প্রযুক্তি, যেটা শুধু কি প্রযুক্তি নাকি আমরা যেটা শুনেছি যে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে লাশটি পচে যাচ্ছে, গলে যাচ্ছে, যার ফলে চামড়ার অংশ থাকছে না। এখানে ডিএনএ এর ব্যাপার আছে, তো ডিএনএ ব্যাপারও করে বার করা যায়। এই শনাক্ত না করার কারণেই প্রকৃত অপরাধীটা কিন্তু ধরা পড়তেছে না, কারণ আপনার এনিমিটিটা তো বার করতে হবে। আমি মনে করেন আমার এখানে মারা হলো, আমার যদি কেউ না চিনে তাহলে আমার বিরুদ্ধে আমার ওপর যারা এনিমিটি, শত্রুতা, নিরাপদ, সব থেকে নিরাপদ মনে করতেছে নদীতে ফেলাই দিলে তারা নিরাপদ, ভেসে অন্য জায়গায় চলে যাবে। তাহলে আমি এই লাশে শনাক্ত না হলে তার এনিমিটিটা খুঁজে পাবে না পুলিশ, তদন্তকারী কর্মকর্তা যারা এই মামলা তদন্ত করতেছে। এনিমিটিটা না পেলে, তার শনাক্ত না হয়ে এনিমিটিটা যদি না শনাক্ত করা যায় তাহলে অপরাধী ধরবে কোথা থেকে? এই কারণে 50% মামলা কিন্তু হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় বলি, আইনের একটা বিষয় এখানে রয়ে গেছে। আপনি সুনীলবাবু ভালোভাবেই বলেছেন, যদিও আদালত সম্পর্কে দু একটা কথা বলে ফেলেছেন, এটা কোনো অবস্থায় আদালতকে দায়ী করা যাবে না। বিচার বিভাগ দেখেন যে বিচার বিভাগ কিন্তু জুডিশিয়াল মানে আলাদা সচিবালয় কিন্তু গেজেট পাস হয়েছে গত সপ্তাহে। এটা কিন্তু আমরা যেটা চেয়েছিলাম, এটা হচ্ছে দীর্ঘদিনের সংগ্রামের ফসল। আমরা মানে মানব বন্ধন সহ সেমিনার অনেক করেছি, আলাদা সচিবালয় আলাদা করতে হবে এবং এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আলাদা সচিবালয় কি আপনারা এটা গেজেট হয়ে গেছে, গত সপ্তাহে গেজেট হয়েছে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার। আর আরেকটা বিষয়, একটা প্রবাদ আছে, দেখেন আমরা সবসময় বিচার চাই, বিচার যিনি মানে বা কান্নাকাটি না করবে তাতে তো আর মা দুধ দিবে না, কান্নাকাটি করতে হবে। এখন যারা বিচার চাচ্ছে, মনে করেন বিচার চাইলো কিন্তু তারপর তারা ভুলে গেল আর বিচার চাইলো না, তাহলে সেই ক্ষেত্রে তো আদালতের কোনো কিছু করার নাই। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে রাজনৈতিক ব্যাপার, সুনীলবাবু বলছে একটা রাজনৈতিক ব্যাপারের কথা বলেছে, তারা হস্তক্ষেপ করে। তো এইটা যদি আমি এইভাবে এই প্রবাদের মতো যদি বলি যে প্রভাব মানে গরিব লোক বা অসহায় ব্যক্তি আর অসহায় ব্যক্তির মধ্যে যদি আইনের সংঘাত ঘটে তাহলে সেই ক্ষেত্রে আইন কিন্তু বিজয়ী হয়। অর্থাৎ এই গরিব লোক কিন্তু আইনের কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে না, তখন আইন কিন্তু বিজয়ী হয়। এটা প্রবাদের কথা। কিন্তু প্রভাবশালী আর গরিবের মধ্যে যদি আইনের সংঘাত ঘটে তাহলে সেই ক্ষেত্রে আইন পরাজিত হয়। অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি, আমি প্রভাবশালী বলতে এখানে রাজনৈতিক ব্যক্তি হতে পারে, হতে পারে, তখন আইনের পরাজয় হয়। অর্থাৎ প্রভাবশালী সে কিন্তু তার নিজস্ব ক্ষমতা বলে ওই সাক্ষীরে কনভিন্স করা, টাকা পয়সা দেওয়া, অমুক তমুক, মানে যে সিস্টেম আছে মেডিকেলে যে তার রিপোর্ট তার পক্ষে নেওয়া বা অমুক তমুক, এইগুলো সে করে। অর্থাৎ আইনের পরাজয় ঘটে। ধন্যবাদ। একইভাবে আরেকটু বলে, একইভাবে প্রভাবশালী আর প্রভাবশালীর মধ্যে যদি আইনের সংঘাত ঘটে তাহলে এই ক্ষেত্রে আইন অসহায় হয়ে পড়ে বা বিব্রত বোধ করে। এইটা। ধন্যবাদ মোহাম্মদ মমিনুল ইসলাম। দর্শক, আপনারা শুনলেন আইনের প্রভাবশালী এবং যারা দুর্বল রয়েছেন তাদের সংঘাত এবং আইনের
যে ব্যবস্থাপনা সেগুলো কখন কি অবস্থা হয়ে থাকে শুধুমাত্র আমরা আইনের উপরে দোষারোপ করে থাকি না জানার কারণে, হয়তো আমাদের নানা অজ্ঞানতার কারণেও আমরা এই কথাগুলো বলে থাকি। কিন্তু অ্যাডভোকেট মমিন সাহেব অনেক সুন্দরভাবে দর্শকদের বোঝাতে সক্ষম হয়েছেন এবং আমরাও অনেকটা বুঝতে পেরেছি যে আইনের ব্যত্যয় কেন কেন ঘটে থাকে, কোথায় কোথায় ঘটে থাকে এবং কেন ঘটে থাকে, এগুলো উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আসব এবং আমি আবারও চলে যেতে চাই খান হাবিবুর রহমান আপনার কাছে, এবং আমরা সকলেই 1 মিনিটের ভিতরে আমাদের কথা সারবো, আমাদের সময় প্রায় শেষের পথে। খান হাবিবুর রহমান, আপনি বলেছিলেন লাইসেন্সের কথা এবং লাইসেন্সবিহীন যানবাহনের কথা বলেছেন। আমি সেই প্রসঙ্গে না যে আমি একটি অন্য প্রসঙ্গে যাই। আমরা এই 2-1 দিনের পত্রিকাতে খুব ফলাও করে দেখছি খুলনা অঞ্চলে পরিবেশের উপরে আমি কথাটি বলছি, যে সিটি কর্পোরেশনের শহীদ হাদিস পার্কের যে গাছ কেটে নেওয়া হচ্ছে, হ্যাঁ, এখানে প্রশাসনিকভাবে দুর্বলতা বলেন নাকি দীর্ঘদিনের অভ্যাসগত কারণেই এই কাজগুলো ঘটেছে? এই যে গাছ কাটা বিষয়টি, এটি কি দীর্ঘদিনের অভ্যাস? আগে কোথাও কোনো কারো প্রতি কোনো দায়িত্ব বা এটাকে কি বলবো আমরা, মানে আপনার কাছে আমার জবাবদিহিতে ছিল না? আপনি একজন কাউন্সিলর, আপনি সিটি কর্পোরেশন লাইসেন্স অফিসার বা আপনি দায়িত্বে আছেন, আপনার প্রতি আমার জবাবদিহিতে ছিল না, আমি যা ইচ্ছা তাই করতে পারি, সেটি নাকি স্বভাবসুলভ কারণে এটি ঘটেছে? ধন্যবাদ তুহিন ভাই। এটি আপনি যে কথা বলেছেন আইনের প্রয়োগ ছিল, এখনও আছে। আপনি জেনে খুশি হবেন যে এই বিষয়টি যেহেতু ওখানে আমাদের সিকিউরিটি থাকে, সিকিউরিটির দায়িত্বে থাকে রাত্রে এবং দিনে, সিটি কর্পোরেশনের সিকিউরিটি থাকে এবং এই সিকিউরিটি দেখার দায়িত্ব আছে তাদের। এবং এই বিষয়টি যখন কর্তৃপক্ষের নজরে এসেছে, সাথে সাথে আমাদের প্রধান মালি তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এটা আপনারা জানবেন। না, আমরা সেটাই বলছি যে এই মালি যে এই কাজটি করলো বা তিনি করলেন, এটা কি স্বভাবসুলভ করেছেন নাকি তার আমি যে কথাটি বললাম আপনার জবাবদিহিতা নাই দেখেই সে এটাকে ভেবেছে এবারও পার পেয়ে যাবে? না না, জবাবদিহিতা অবশ্যই আছে, জবাবদিহিতা আছে বলেই সে সাসপেন্ড হয়েছে। হয়তো এটি তার ব্যক্তিগত চিন্তা থেকে সে কাজটি করেছে এবং যে কাজটি অনুমতি ছাড়া সিটি কর্পোরেশনের কোনো গাছে বা কোনো জিনিসে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। একজন চাকরিজীবী, তাকে যে কোনো কাজ করতে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি লাগবে এবং সে যে ডিপার্টমেন্টেরই লোক হোক, সেই ডিপার্টমেন্টের প্রধানের কাছে আলাপ করে অনুমতি সাপেক্ষে ছাড়া সিটি কর্পোরেশন কোনো কিছুতেই সে এই ধরনের কাজ করতে পারে না। ধন্যবাদ খান হাবিবুর রহমান। আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনাকে প্রার্থী করা হয়, তাহলে আপনি কি প্রার্থিতা গ্রহণ করবেন নাকি সিটি কর্পোরেশনের আপনি চাকরিজীবী হিসেবে থেকে যেতে চাইবেন? কোনটিকে পছন্দ করে বেছে নেবেন? জি ধন্যবাদ তুহিন ভাই। আমি আমার চাকরিতে ফিরে যেতে চাই, নির্বাচন করার আদৌ আমার কোনো ইচ্ছা নেই। ধন্যবাদ। দর্শক, আমরা শুনলাম তিনি তার দায়িত্ববোধ থেকে এবং খুলনার মানুষের প্রতি তার আর কর্তব্যের যে বিষয়টি রয়েছে সেটিকে উনি প্রাধান্য দিয়েছেন। তিনি তার সিটি কর্পোরেশনের কার্যের ভিতর থেকেই নাগরিক সেবা দিতে চান। আমরা এবার চলে যেতে চাই অ্যাডভোকেট সুনীল চন্দ্র দাস আপনার কাছে। আমরা আইনের অনেক ব্যত্যয় শুনলাম, আমরা এই প্রসঙ্গে এখন আর যাব না। আমরা খুলনার প্রাসঙ্গিক কিছু কথাতে আসতে চাই, যেটা যে আন্দোলনে আমাদের মমিন সাহেবও ছিলেন, আপনারাও ছিলেন, বিভিন্ন নাগরিক আন্দোলন খুলনার জন্য। আচ্ছা, খুলনায় শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকার পিছনে আপনি কি মনে করেন যে খুলনার নেতৃত্বের অভাব, বলিষ্ঠ নেতৃত্বের অভাব? আমার মনে হয় কি জানেন, আমরা নেতৃত্ব তো অভাব শিওর, এটা একেবারে বাস্তব কথা। আমরা যে নির্বাচিত করব বা নির্বাচিত একজনকে করব, একজন যোগ্য ব্যক্তিরে নির্বাচিত করি, যদি তাই করি তাই আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের সব পূরণ হবে তার মাধ্যমে। বিগত দিনে কি কেউ যোগ্য ছিলেন না? বিগত দিনে যোগ্য ছিলেন, হয়তো আমাদের আশা পূর্ণ হয়নি। এই জায়গাটায় আমরা আসি যে আমাদের আশাটা পূর্ণ হয় না। আমরা কি সামর্থ্যবান না খুলনা? এখন ঘটনা হয়েছে, এক হইল ক্ষমতার ব্যাপার থাকতে পারে, 2 হলো পারিপার্শ্বিকতা থাকতে পারে, 3 হলো আমরা যারে নির্বাচিত করছি যেটা মনে করে
সেটা সেই ধরনের নাও হইতে পারে। এই জাতীয় ফাংশনের জন্যই আমরা পিছাই আছি। এক, তো আমরা সঠিক নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করেছিলাম। আমরা ভুল করেছিলাম এবং এখনো করতে চাই না, সেটা আমরা বলতে চাচ্ছি। সেই জন্য আমরা আমরা আপনার কাছে জানতে চাই যে এই আগামী নেতৃত্বে যারা আসবেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি? আমাদের যে নাগরিক আমরা আছি, এই নাগরিকের সুযোগ সুবিধা যে ব্যক্তি দেখবে আমরা তারই নির্বাচিত করব, এটাই আমাদের আশা প্রত্যাশা। কারণ সকলেই তো আশ্বাস দিবে যিনি না, রাজপথের যিনি সৈনিক প্রার্থী আমরা হবেন। আমরা তো অবশ্যই জানি যে আমাদের কে কাজ করতে পারবে, কে কাজ করতে পারে না। আমরা তো একজনের কাছে খুলনাবাসী 100 হিসেবে আমরা এটা জানি। হ্যাঁ, জানি। আমরা তো 100% একজনের যাতে দাবি করলে তিনি যদি 50%-এর উপরে কাজ করে তাই আমাদের কাজ হয়। আমার পার্সোনাল কাজটা হয় না, সেই জন্য তো বলতে পারি না যে উনি কাজ করে নাই। আমার কথা 50%-এর উপরে হবে, সেইটাই তারই যে আমরা নির্বাচিত করব। আর একটা জিনিস আমরা আগে ইতিপূর্বে দেখছি আমরা যে আমাদের ভিতরে যেহেতু সংসদে যাবেন অধিকাংশই আইনজীবী ছিলেন আগে, প্রায় আইনজীবী হ্যাঁ। নির্বাচিত হইতেন, যেখানে আইন পাশের ফাংশন। কিন্তু কিছুদিন আগের থেকে দেখতেছি যে আইনজীবীর সংখ্যা কমে গেছে। নির্বাচিত হয়ে আসতেছেন যারা, তার মধ্যে ব্যবসায়ী সারা বাংলাদেশের আইনজীবীর সংখ্যা কম। এ একটা ফ্যাক্টর হইতে পারে আমার ধারণা, যেটা কারণ বেশিরভাগ আসছে হলো ব্যবসায়ী থেকে। ব্যবসায়ী যিনি খুলনার আসবেন ক্ষেত্রে- ওনার খুলনার- ব্যবসার চিন্তা থাকবে। খুলনার ক্ষেত্রে আপনার প্রত্যাশা কি? খুলনায় যারা প্রার্থী হয়ে আসবেন আগামী দিনে, এই যে আমরা সামনে তফসিল ঘোষণা হবে, তারপরে প্রার্থীতা জমা হবে, আমরা দেখতে পাবো। তো আপনার কি মনে হয় যে খুলনায় যে কথা বলছিলেন, আমরা সেই জন্য দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আপনার মানে চিন্তা ভাবনা কি, আপনার প্রত্যাশাটা কি? আমার চিন্তা ভাবনা, যে ব্যক্তি তিনি আইনজীবীও যদি না হন, রাজপথের যিনি সৈনিক, যিনি আমাদের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেই ব্যক্তিরই নির্বাচিত করব। মানুষের দুঃখ দুর্দশাকে যে যে লাঘবের জন্য সবসময় কাজ করবে, কাজ যিনি করবে পাশে থাকবেন, তারাই আমরা নির্বাচিত তাকেই করব, আপনারা সে নির্বাচিত আইনজীবী করবেন। হোক আর না হোক। না হোক। কিন্তু আইনজীবী হলে সংসদে আইন পাশ করতে সুবিধা হয়, আইন এইটা হলো বিষয়ক ধারণা হ্যাঁ, থাকে ধারণা তার। থাকে। জি। এইটাই আমাদের দাবি যে সামনে যাতে এবছর কি হবে না হবে জানি না, কিন্তু এটি সামনে একজন যাতে- আইনজীবী হিসেবে আপনি আইন পেশাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। না, আমার মনে তুহিন ভাই, একটা জিনিস যে সংসদে প্রত্যেকটা কথা আইনের বাহিরে নাই, একটা কথাও কিন্তু আইনের বাহিরে না, আইনের ভিতরে থেকেই কিন্তু আমরা সংসদে সব কথা বলি, আচ্ছা, সব সংসদ সদস্যই। তো একটা আইন পাশ করতে গেলে যদি 350 জনের ভিতরে যদি 150 জন আইনজীবী থাকে, তো অবশ্যই দেশের আইন কোনটা ভালো হবে এইটাই নির্বাচন। আচ্ছা, আমরা তো দেখি হিরো আলমের মতো জনপ্রিয় একজন মানুষকে আইন প্রণেতা বানানোর জন্য আমরা জনতা উঠে পড়ে লাগি, বা তার পিছনে আমরা ভোট দেবার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এগুলো তো আসলে কিভাবে আপনি এইটার ব্যাপারে আমি মন্তব্য করব না, কারণ আমার মন্তব্য করার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অ্যাডভোকেট সুনীল চন্দ্র দাস, অনেক সুন্দর উপস্থাপনের জন্য। এবং দর্শক, আপনারা শুনলেন আগামী নেতৃত্বে কারা আসতে পারেন এবং কাদের পক্ষ থেকে কাদেরকে আমরা আগামী নেতৃত্বের জন্য বেছে নেব, সেই বিষয়টি উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি চলে যেতে চাই মোহাম্মদ জামাল মোরল আপনার কাছে। জামাল মোরল, আপনি আজকের অতিথিবৃন্দের বিভিন্ন কথা শুনলেন এবং দর্শকদের কিন্তু কিছু মতামত রয়েছে। আমরা ইতিমধ্যে দর্শকদের মতামত কিছু পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, এবং আপনি যে কথাটি আমরা খান হাবিবুর রহমানের কাছে বলেছিলাম এবং আপনার কাছেও জিজ্ঞাসা করেছিলাম, আমি এই প্রসঙ্গে না যে আপনি অন্য একটি প্রসঙ্গে যেতে চাই, খুলনার উন্নয়নের জন্য আপনি কি কি কাজ নিতে পারেন, যেটি আমি প্রশ্ন করেছিলাম, যে যদি আপনি একজন সংসদ সদস্য হন অথবা আপনি আপনার ওয়ার্ডে যদি কাউন্সিলর নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনার কি কি কর্মযোগ্য আপনি জনগণের সামনে উপস্থাপন করবেন। যদি সংসদ সদস্য হিসাবে যদি কখনো নির্বাচিত হতাম, মানে বর্তমান যে সমস্যাগুলো, আশা করেন কি সংসদ সদস্য হিসেবে প্রার্থী হবার? হ্যাঁ, অবশ্যই আশা করি। যদি কখনো শুধু দর্শক, আপনারা শুনছেন, আগামীতে আমাদের মোহাম্মদ জামাল মোরলও সংসদ সদস্য প্রার্থী হতে পারেন। আমরা আশা করছি সৃষ্টিকর্তার কাছে সেই মনোবাসনা তার পূর্ণ হোক। বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের যে সমস্যাগুলো, বিশেষ করে রাস্তাঘাট উন্নয়ন, পাশাপাশি কেডিএ যে কাজটা দীর্ঘদিন হচ্ছে না, রূপসা ট্রাফিক আইল্যান্ড থেকে রূপসা ব্রিজ পর্যন্ত যে রাস্তা দীর্ঘদিন প্রায় 12 বছর এই কার্যক্রমটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ হয় না। এই কার্যক্রমটা খোলার খুবই প্রয়োজন।
পাশাপাশি খুলনা বাইপাস সড়ক যেটা ট্রাক্টর যেটা বাস স্ট্যান্ড থেকে সোনাডাঙ্গা আপনার জয়বাংলা মোড় পর্যন্ত, যেটা এখন খালাসি মাদ্রাসার মোড় বলা হয়, এই রাস্তাটা এবং গল্লামারি ব্রিজটা, বিশেষ করে এই বেশ কিছু সমস্যা দীর্ঘদিন হয়ে রয়েছে, এটা প্রয়োজন। যেটা এগুলো যারা সংসদ সদস্য হবেন তাদের কাছে আমার দাবি থাকবে যেন এই কাজগুলো খুব দ্রুত সম্পূর্ণ করা। পাশাপাশি সিটি কর্পোরেশনের কিছু কাজ যেগুলো হচ্ছে পার্ক, খুলনা শহরে যে পার্কগুলো রয়েছে সেগুলো প্রায় পার্কগুলো দেখা যায় ফুটবল খেলার মাঠ, বাচ্চারা ফুটবল খেলে বেশি, কিন্তু সেখানে যারা বিনোদনের কোনো কিছু নাই, এই পার্কগুলো বিনোদনের প্রয়োজন। পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশন আরও সাধারণ মানুষের যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে জোর দেয় সেই সুন্দর কথা বলেছেন জামান মোড়ল, এবং আমরা আশা করছি তিনি যদি কখনো প্রার্থী হন, তার প্রার্থিতার ক্ষেত্রে তিনি এই বিষয়গুলোকে সচেতনভাবে নাগরিকদের সামনে উপস্থাপন করবেন এবং তার সামনের দিকে তার নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকলো। আমরা এবার সর্বশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, আপনার কাছে খুব স্বল্প পরিসরে জানতে চাই। এই অতিথিদেরও নানান কথা শুনলেন, নানান প্রত্যাশা, অনেক কিছু শুনলেন। আপনি তো একজন অভিজ্ঞ আইনবিদ, এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আগামী যারা নেতৃত্বে আসবেন সেই নেতৃত্বগুলো, আমরা যোগ্য সৎ সব কিছুই বলি, যেটা গতানুগতিক কথাবার্তা, যোগ্য সৎ, এই নেতৃত্বের কাছে একজন আইনজীবী হিসেবে নয়, খুলনার নাগরিক হিসেবে আপনার প্রত্যাশাগুলো কি কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্যে। আসলে আমরা জানি যে আমাদের প্রত্যাশা অনেক থাকে এবং যারা প্রার্থী থাকে তাদের আশাবাদও অনেক থাকে, কিন্তু পরবর্তীতে ভুলে যান ওনারা, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা ভুলে যান। তো আমার প্রত্যাশা, প্রথম প্রত্যাশা, দেখেন খালিশপুর দৌলতপুর এলাকা একসময় হচ্ছে শিল্পনগরী ছিল, এটা সমস্ত পাটকল এবং মানে কলকারখানা সব বন্ধ হয়ে গেছে, এইটাকে আবার পুনরায় চালু করা এবং এখানে মানে বিশেষ করে শিল্পনগরী হিসাবে আবার গড়ে তোলা, এইটা হচ্ছে প্রথম আমার এনাদের কাছে প্রত্যাশা। আরেকটা প্রত্যাশা হচ্ছে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি জানেন যে বর্তমান সময়ে খুলনা মৃত নগরীতে পরিণত হয়েছে, অর্থাৎ আতঙ্ক, মানুষের মধ্যে আতঙ্ক। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আবার আগের পর্যায়ে অর্থাৎ পূর্বের পর্যায়ে ফিরিয়ে আনতে হবে, যাতে কোনোভাবে খুলনা যে শান্তির নগরী সেই নামটা ভুলে যান। হ্যাঁ, এইটা হচ্ছে একজন সংসদ সদস্য অল ইন অল, ওনার ওপর অনেক বড় দায়িত্ব, এবং একজন সংসদ সদস্য যদি ঢাকায় পড়ে থাকেন মাসের পর মাস, তাহলে জনগণের দুঃখ দুর্দশা বুঝবে না। এইটা ওনাকে খুলনায় অবস্থান করতে হবে, স্থানীয় অবস্থান করতে হবে এবং মানুষের সঙ্গে মিশতে হবে, কোথায় কি প্রবলেম আছে এইগুলো অটোমেটিক উনি বুঝতে পারবেন। মানুষের সঙ্গে না মিশলে স্থানীয় প্রবলেমগুলো, সমস্যাগুলো কিন্তু জানা যাবে না, এই কারণে তাকে থাকতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে জবাবদিহিতা, হ্যাঁ, জবাবদিহিতা এবং স্বচ্ছতা। এইটা কিন্তু একটা মানে যে কোনো ব্যক্তির যদি জবাবদিহিতা না থাকে, স্বচ্ছতা না থাকে, দক্ষতা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তাকে ভালো মানুষ হিসাবে ধরে নেওয়া যাবে না। আপনাকে যদি সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই, তাহলে আপনি খুলনাকে কিভাবে গড়ার মানসিকতা নিয়ে প্রার্থী হবেন? না, প্রশ্ন যেটা করেছেন এটা ফান আর কি বলা চলে, হাস্যকর ব্যাপার যে আমারে কেউ এই ধরনের প্রস্তাবও দিবে না, এই হচ্ছে ব্যাপার। তারও বলি তিলোত্তম, আমার মানে আমি আশা করবো আর কি, যিনি হবেন তার কাছে আশা করতে পারি, কিন্তু এই ধরনের অতি উচ্চতা আকাঙ্ক্ষা আমার মধ্যে নেই। তারপরও আমি মনে করি যে খুলনাকে একটা শিল্পনগরী হিসাবে গড়ে তোলা, তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তোলা এবং পরিবেশ, অর্থাৎ খুলনার পরিবেশ কিন্তু এখন আস্তে আস্তে দূষিত হচ্ছে। আপনারা জানেন যে ঢাকা শহর কিন্তু পৃথিবীর যে 3-4টি দেশ হচ্ছে মানে ওয়ার্ল্ডের এখন যে কটি দেশ, ভারতের প্রথম একটি শহর এবং তারপর 3 নম্বর শহর হিসাবে গণিত হয়। খুলনা কিন্তু একসময় ওই রকম দিকে এগিয়ে যাচ্ছে। এই কারণে আমার মনে হয় যে পরিবেশটাকে ঠিক রাখতে হবে, জোর দিতে হবে, পরিবেশের উপর জোর দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন পলিথিন কিন্তু মাটির নিচে ফেলালে, মাটির নিচে গেলে এটা কিন্তু কয়েকশো বছর থেকে বেঁচে থাকে। দেখেন আমরা জানি যে পরিবেশ পরিবর্তন, আবহাওয়া বা পরিবর্তন হয়, জলবায়ু পরিবর্তন হয় 40-50 বছর পর।
পরপর একটা বড় ধরনের এই ধরনের দক্ষতা থাকতে হবে যে পরিবর্তনের ফলে কী কী প্রবলেম হচ্ছে এইটা কিন্তু থাকতে হবে তাদের মধ্যে, তারা এই পরিকল্পনা করবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে বিভিন্ন খনিজ পদার্থ এইটা কিন্তু 200-300 বছর পর হচ্ছে সেখানে এই ময়লা বা বিভিন্ন রকম জিনিস যাওয়ার পর মাটির নিচে একসময় 200 বছর বা 100 বছর পর এটা খনিজ পাওয়া যায়, ভালো খনিজ পাওয়া যায়। কিন্তু এই পলিথিনের জন্য কিন্তু আগামী 200 বছর পর পরবর্তী জেনারেশন যারা আসবে তারা কিন্তু এই ধরনের খনিজ পাবে না, সুন্দর এইটারে কথা। করতে হবে। এবং আরেকটা বিষয় বলি, সমাজের যেটাকে আমরা এখন জেন জেড বলি আর কি, যুব সমাজের ব্যাপারে আরও বেশি উদ্যোগী হতে হবে এবং ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করতে হবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করতে হবে, কাজের পরিবেশ তৈরি করতে হবে। শুধু দর্শক, আমরা শুনলাম অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম, এবং তিনি যদি সংসদ সদস্য প্রার্থী হন কখনো, এবং তার প্রস্তাবনাগুলো অত্যন্ত খুলনার আর নাগরিকদের জন্য যুগোপযোগী একটি প্রস্তাবনা তিনি রেখে গিয়েছেন। দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন নাগরিক ফোরামের পক্ষ থেকে নাগরিক ভাবনা অনুষ্ঠানটি। আপনাদের ভাবনাগুলোকে নিয়ে আগামী দিনে সুন্দর নাগরিক গড়ার প্রত্যয়ে আমাদের প্রচেষ্টা এভাবেই এগিয়ে যাবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে খুলনার সমস্যা, সম্ভাবনা, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে চাই। আগামী দিনে নেতৃত্বের কাছে জনগণের দাবি উত্থাপিত হবে নাগরিকদের ভাবনার মধ্য দিয়ে। সকলকে শুভরাত্রি।